বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরে বন্দি জীবনযাপন করছি। ঘরে বসেই যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো তারই ধারাবাহিকতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমরা সকলেই ভালো আছো, ঘরে থাকি, সুস্থ থাকি। আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর নন-টেক পদার্থ বিজ্ঞান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আজকে আমি তোমাদের যে অধ্যায়ে ক্লাস নেব এটা হচ্ছে সরল দোল গতি। সরল দোল গতি গত ক্লাসে কিছু অংশ নিয়েছিলাম। এই অধ্যায়ে আমরা যা শিখব, সরল দোল গতি কাকে বলে, সরল দোল গতির বৈশিষ্ট্য, সরল দোলক, কার্যকরী দৈর্ঘ্য, পূর্ণ দোলন, দোলনকাল, বব, স্পন্দন, কম্পাঙ্ক ইত্যাদি। সরল দোলকের সূত্রগুলো বিবৃত করা, সরল দোলকের গতি, সরল দোল গতি প্রমাণ করা, সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করা, সরল দোলকের দোলনকালের সূত্র হতে জি এর মান নির্ণয় করা, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করা এবং গাণিতিক সমস্যার সমাধান করা। যদি কোনো কণার গতি পর্যায়বৃত্ত হয় যদি কোনো কণার গতি পর্যায়বৃত্ত হয়, গতিপথ সরল রৈখিক হয় এবং ত্বরণ সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সর্বদা একটি বিন্দু অভিমুখী হয়, তবে ওই গতিকে সরল দোলন গতি বলে। সরল দোলন গতির বৈশিষ্ট্য: এটি একটি পর্যায়বৃত্ত গতি, এটি একটি সরল রৈখিক গতি, ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়। ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, ক্রিয়াশীল বল সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক। প্রথমে আমরা জেনে নিই সরল দোলক কাকে বলে। একটি আয়তনহীন ভারী কণাকে ওজনহীন দৈর্ঘ্যে অসম্প্রসারণীয় ও সম্পন্ন নমনীয় সুতা দ্বারা একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে যদি বিনা বাধায় দোল খেতে পারে তবে তাকে সরল দোলক বলে। বাস্তবে এটি সম্ভবপর নয়, কারণ ভর বিশিষ্ট কিন্তু আয়তনহীন বা অসম্প্রসারণীয় ওজনহীন সুতা বাস্তবে অসম্ভব এবং বিনা বাধায় দোলাও সম্ভবপর নয়। সুতরাং একটি সরু সুতা দ্বারা একটি ছোট বব দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলে তাকে সরল দোলক বলব। বব কাকে বলে? প্রথমে আমরা জেনে নিব বব কাকে বলে। যে ছোট বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাকে বব বলে। যেমন এইটা হলো বব। স্পন্দন: কোনো কম্পমান বস্তুর পূর্ণ দোলকের অর্ধ দোলনকে স্পন্দন বলে। তাহলে অর্ধ দোলন অর্থাৎ এ থেকে বিতে যেতে যে যাবে সেটাকে আমরা কি বলবো? এটা হলো অর্ধ দোলন, সেটাকে আমরা কি বলবো? তার স্পন্দন। কম্পাঙ্ক: 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে এন দ্বারা চিহ্নিত করা হয়। বিস্তার: সাম্যাবস্থান বা মধ্যাবস্থান থেকে ববের যে কোনো দিকের সর্বোচ্চ দূরত্বকে বিস্তার বলে। বিস্তার দুই প্রকার: কৌণিক বিস্তার আর রৈখিক বিস্তার। অর্থাৎ একটা সরল দোলক এ থেকে বিতে যদি যায়, আমরা কনসিডার করি এ থেকে বি, তাহলে এ থেকে বিতে গেলে দেখা যাবে কি এখানে রৈখিক দূরত্ব যে অতিক্রম করলে সরল দোলকটি অবশ্যই তার কৌণিক দূরত্ব অতিক্রম করবে। এই কৌণিক দূরত্বটা হলো থিটা। এবার আমরা জেনে নিই রৈখিক বিস্তার। সরল দোলকের দোলকপিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে যে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে তাকে রৈখিক বিস্তার বলে। তাহলে আমরা এই যে এ থেকে বিতে এবং বি থেকে যদি সিতে এই যে
এ এ থেকে কিসে যাবে, এটা হলো সাম্যাবস্থান এ থেকে বিতে যাবে, আবার কি এ থেকে সিতে যাবে। আমরা যদি এভাবে কল্পনা করি যে সরল দোলকের পিণ্ড তার মধ্যে অবস্থান থেকে ডানে বামে, অর্থাৎ এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যদি এ থেকে বিতে আবার এ থেকে সিতে, এই যে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা কি বলবো, রৈখিক বিস্তার। এবার আমরা দেখিনি কৌণিক বিস্তার। সর্বাধিক কৌণিক সরণ দ্বারা দোলক পিণ্ডের বিস্তার প্রকাশ করা হলে তাকে সরল দোলকের কৌণিক বিস্তার বলে। অথবা কোন একটি সরল দোলকের পিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক দূরত্বে পৌঁছে ঝুলন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক বিস্তার বলবো। তাহলে এই যে কোন একটি সরল দোলকের পিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক দূরত্বে পৌঁছতে, তাহলে সর্বাধিক দূরত্বে পৌঁছলে যে কোণ উৎপন্ন করে, কোথায় কোণটা উৎপন্ন করবে, আমাদের যে ঝুলন বিন্দু, এই ঝুলন বিন্দুতে কি হবে, কৌণিক যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো, কৌণিক বিস্তার। একে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়। আবার আমি বলছি, একটা সরল দোলক সাম্যাবস্থান থেকে বিতে গেল অথবা আমাদের এই দিকে সিতে আসতে পারে, তাহলে এইখানে যে কৌণিক সাম্যাবস্থান থেকে যে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে, ফলে ঝুলন বিন্দুতে একটা কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা কি বলবো, কৌণিক বিস্তার, যাকে থিটা দ্বারা নিয়োগ করা হয়। পূর্ণ দোলন, দোলকের বব এক প্রান্ত হতে অন্য প্রান্তে গিয়ে আবার অপর প্রান্তে ফিরে এলে তাকে একটি পূর্ণ দোলন বলে। তাহলে কি, আমাদের এ থেকে, আমাদের সাম্যাবস্থান থেকে এতে আসলো, এবার আমি এখান থেকে কনসিডার করব এ থেকে বি, আবার এ থেকে বি, আবার বি থেকে এতে আসতে যে সময় লাগবে সেটাকে আমরা কি বলবো, পূর্ণ দোলন। একটি পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে দোলকান বলবো। অর্থাৎ এ থেকে বি, আবার বি থেকে এতে আসতে যে সময় লাগবে সেটাকে আমরা কি বলবো, পূর্ণ দোলন। কার্যকারী দৈর্ঘ্য, ঝুলন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে দোলকের কার্যকারী দৈর্ঘ্য বলে। ঝুলন বিন্দু থেকে, এই যে ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র, এই যে এখানে হবে ববের ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র থেকে যে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে দোলকের কার্যকারী দৈর্ঘ্য বলে। কার্যকারী দৈর্ঘ্য এল সমান হলো ছোট হাতের এল প্লাস হলো আর। এখানে হলো এল ঝুলন বিন্দু থেকে ববের উপরিভাগ পর্যন্ত দূরত্ব এবং আর হলো ববের ব্যাসার্ধ। তাহলে এই যে সুতার দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের এল দ্বারা ডিনোট করব, সুতার দৈর্ঘ্যকে আমরা কি ছোট হাতের এল দ্বারা ডিনোট করব, এবং এই যে ববের ব্যাসার্ধ যেটা আছে সেটাকে আমরা ছোট হাতের আর দ্বারা ডিনোট করব। ফলে বড় হাতের এল ইকুয়াল টু ছোট এল প্লাস হলো আর। তাহলে ঝুলন বিন্দু থেকে ববের উপরিভাগ পর্যন্ত দূরত্ব যদি এল হয়, তাহলে কার্যকারী দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কার্যকারী দৈর্ঘ্য এল হবে ছোট এল প্লাস হলো আর। অর্থাৎ টোটাল যে আমরা ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে ধরে নেব, সেটাই হলো কার্যকারী দৈর্ঘ্য। এবার আমরা দেখে নিই সরল দোলকের সূত্রগুলি। প্রথমে এখানে কি কি কন্ডিশন আছে সেটা দেখি। দোলকের কার্যকারী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকতে হবে। তাহলে সমকালের সূত্রটা কি বলছে, সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে ও কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে। তাহলে এখানে আমরা কন্ডিশন কয়টা পাচ্ছি, দুইটা, যে কার্যকারী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকতে হবে এবং কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে হতে হবে। তো 4 ডিগ্রি এর মধ্যে যদি হয়, তাহলে কোনো নির্দিষ্ট স্থানে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। তাহলে কোনো নির্দিষ্ট স্থানে প্রতিটি দোলনের জন্য কি হবে, সমান সময় লাগবে। এটাকে আমরা কি বলবো, সরল দোলকের প্রথম সূত্র। এটাকে আমরা সমকাল সূত্র হিসাবে ডিনোট করি। দ্বিতীয় সূত্র কি, কৌণিক বিস্তার। এখানে কন্ডিশনগুলো কি কি একটু খেয়াল করলে বোঝা যাবে যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে, অর্থাৎ কৌণিক বিস্তার অবশ্যই 4 ডিগ্রি এর বেশি হতে হবে না, এবং কোনো নির্দিষ্ট স্থানে মানে হলো জি ধ্রুবক, দোলকের দোলকাল টি এর কার্যকারী দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতিক হবে। তাহলে টি সমানুপাতিক স্কয়ার রুট অফ এল, জি কি হবে, ধ্রুবক হবে, আর
এই থিটা এর মানটা অবশ্যই 4 ডিগ্রি এর বেশি হবে না, 4 ডিগ্রি এর বেশি হবে না থিটা এর মান। তাহলে টি সমানুপাতিক স্কয়ার রুট অফ এল বাই জি। তৃতীয় সূত্রকে ত্বরণের সূত্র বলা হয়। কৌণিক বিস্তার, এখানে কন্ডিশনটা কি, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে, তাহলে আমরা দেখছি যে কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি এর বেশি হলে এই সূত্রটা কি হবে, প্রযোজ্য হবে না। কোন নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলকাল টি কি হবে, ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। তাহলে দোলকাল টি হবে সমানুপাতিক স্কয়ার রুট অফ 1 বাই জি, 1 বাই স্কয়ার রুট অফ জি। তাহলে কি, যে আবার আমি বলছি যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে, এটা ফার্স্ট কন্ডিশন, এবং কোন নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ দোলকালটা কি হবে, দৈর্ঘ্য বিশিষ্ট মানে কার্যকরী দৈর্ঘ্যটা কি হবে, এলটা ধ্রুব হবে, সরল দোলকের দোলকাল টি হবে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। টি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ জি। চতুর্থ সূত্রকে আমরা বলি হলো ভরের সূত্র। কি, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে এবং কার্যকরী দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকলে কোন নির্দিষ্ট স্থানে দোলকের দোলনকাল দোলকের ববের ভর, আয়তন বা উপাদানের উপর নির্ভর করে না। তাহলে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে, এবং এটা হলো কন্ডিশন, এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকলে, তাহলে এলও যদি অপরিবর্তিত থাকে কার্যকরী দৈর্ঘ্য, কোন নির্দিষ্ট স্থানে, যে কোনো স্থানে কি হবে, দোলকের দোলকাল দোলকের ববের ভর, আয়তন বা উপাদানের উপর নির্ভর করবে না, ভর, আয়তন বা উপাদানের উপর নির্ভর করবে না। এবার আমরা দেখব যে সরল দোলকের গতি, সরল দোল গতি, এটা আমরা প্রমাণ করব এবার। তাহলে সরল দোলকের গতি, সরল দোল গতি এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই একটা সরল দোলক নিব। তাহলে আমরা প্রথমেই কি করলাম, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক নিলাম, যার কার্যকরী দৈর্ঘ্য হবে এল। সরল দোলকটির ভর হবে এম, অর্থাৎ এই যে বব যে আছে, সরল দোলকের যে বব আছে, এই ববের ভর হবে কি, এম। সরল দোলকটিকে দুলতে দিলে, যদি আমরা এই সরল দোলকটাকে দুলতে দিই, তার সাম্যাবস্থা ওয়ে থেকে থিটা কোণে ও বি থিটা, অর্থাৎ ওয়ে সাম্যাবস্থা আছে, এই যদি আমরা দুলতে দিই তাহলে হলো বি পজিশনে গেল। এখন বি বিন্দুতে ববের ওজন খাড়া এমজি বরাবর নিচ দিকে ক্রিয়াশীল হয়। বি বিন্দুতে কি হবে, খাড়া এমজি নিচ দিকে ক্রিয়াশীল হবে। এই ওজনটা কি হবে, দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। কি সেটা, একটা হলো এমজি কস থিটা আর একটা হলো এমজি সাইন থিটা। আমি আবারও জিনিসটা একটু ব্যাখ্যা করছি, অনেকে জিনিসটা ভালোভাবে একবারে বুঝে না, তো ওই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করলে এটা বোঝা যাবে। কি, ওয়ে একটা সাম্যাবস্থান, একটা সরল দোলক আছে, সরল দোলকটাকে আমরা কি করলাম, দুলতে দিলাম। তো ধরি যে ওবি পজিশনে আসলো। এই ওবি পজিশনে যখন আসলো, তখন এটা কি, খাড়া নিচ দিকে ক্রিয়াশীল হলো এমজি। তো খাড়া এমজি যদি নিচ দিকে ক্রিয়াশীল হয়, তাহলে এই এমজিটা কি হবে, দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। কি সেটা, একটা হলো এমজি কস থিটা আর একটা হলো এমজি সাইন থিটা। এখন আমরা দেখব এই দুইটা উপাংশ কোন দিকে ক্রিয়াশীল হয়। সুতার একটি দৈর্ঘ্য এমজি কস থিটা, সুতার দৈর্ঘ্য বিসির দিকে, এবং অন্যটি এমজি সাইন থিটা, যা স্পর্শ বরাবর বি এর দিকে কাজ করে। তাহলে আমি দেখি যে কি করছে, এই যে এমজি কস থিটা, এই এমজি কস থিটাটা কি হবে, এই বিসি বরাবর অর্থাৎ ওবি বরাবর ক্রিয়াশীল হবে। ফলে যে সুতার টান টি আছে, এই টান দ্বারা এই এমজি কস থিটা এটা প্রশমিত হয়ে যাবে। ফলে এমজি কস থিটা, এই যে টানটা, এই বলটা কি হবে, এই সরল দোলকের উপর কোনো প্রভাব বিস্তার করবে না। ফলে এই সরল দোলকটা কি হবে, দুলতে থাকবে। কিসের জন্য, যে এমজি সাইন থিটা এই বলটার জন্য। পরবর্তীতে এই জিনিসটা বিস্তারিতভাবে লেখা আছে।
একটি সুতার দৈর্ঘ্য বরাবর বিসির দিকে এমজি কস থিটা ও অন্যটি এমজি সাইন থিটা যা স্পর্শক বরাবর বি এর দিকে কাজ করে। উপাংশ এমজি কস থিটা কে সুতার টান টি প্রশমিত করে, আর এমজি সাইন থিটা বলের জন্য চাপ বিডি বরাবর বি বিন্দুতে ববের ত্বরণ এ হলে ববের গতির সমীকরণ অনুসারে আমরা এই যে বলটা আমরা পেলাম, বল সমান আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে মাইনাস এমজি সাইন থিটা। এই বলটার জন্য আমি বললাম সরল দোলকটা কি করবে, দুলতে থাকবে। তাহলে এই যে মাইনাস এমজি অর্থাৎ বল ও সরণ বিপরীতমুখী, তাহলে মাইনাস এমজি সাইন থিটা, তাহলে এম এ ইকুয়াল টু মাইনাস এমজি সাইন থিটা, তাহলে এ সমান কি হবে মাইনাস জি সাইন থিটা। তাহলে থিটা এর মান খুব ছোট, দোলকের গতিকে সরল রৈখিক গতি আমরা বিবেচনা করি। তাহলে আবার এ ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা, আমরা পূর্বে উভয় পক্ষ থেকে যদি আমরা এম এম কেটে দিই উভয়, তাহলে এ ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা। তাহলে এখানে মাইনাস জি সাইন থিটা, এই সাইন থিটাকে আমরা থিটাটা খুব ক্ষুদ্র মনে করে আমরা নেগলেক্ট করলাম সাইন থিটা, তাহলে থিটা। এবার এ ইকুয়াল টু মাইনাস জি এ বি ডিভাইডেড বাই ও এ, অর্থাৎ আমরা সাইন থিটার সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি ডিভাইডেড বাই ও এ। তাহলে আমরা কি করলাম এ বি ডিভাইডেড বাই ও এ, এ বি ডিভাইডেড বাই ও এ নিলাম, এ বি ডিভাইডেড বাই ও এ। তাহলে এখানে আমরা আবার দেখি, তাহলে এ বি ডিভাইডেড বাই ও এ, এ বি হলো কি এ বি আর ও এটা হলো কার্যকারী দৈর্ঘ্য, ও এ হলো কি কার্যকারী দৈর্ঘ্য, ও এ হলো কার্যকারী দৈর্ঘ্য, প্রথমে আমরা ধরে নিয়েছি ও এ সমান হলো কার্যকারী দৈর্ঘ্য এল, আর জি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু মাইনাস জি ডিভাইডেড বাই এল এ বি। এ বিটা কি সরণ, তাহলে এ ইকুয়াল টু মাইনাস জি ডিভাইডেড বাই এল গণিত সরণ, তাহলে এ ইকুয়াল টু মাইনাস কে গণিত সরণ, কে একটি কি ধ্রুবক, তাহলে ত্বরণ সমানুপাতিক মাইনাস সরণ। তাহলে উপরের সমীকরণ হতে দেখা যায় যে ত্বরণ সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী, অতএব বলা যায় অল্প বিস্তারে সরল দোলকের গতি সরল দোল গতি। অল্প বিস্তারে কি হবে ত্বরণ, আমরা সরল দোল গতির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থেকে জানি কি যে ত্বরণ কি হবে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এখানে আমরা কি দেখছি যে ত্বরণ কি হবে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে আমরা বলতে পারি যে সরল দোলকের গতি সরল দোল গতি। এবার আমরা দেখি যে সরল দোলকের দোলকালের সূত্র হতে জি এর মান নির্ণয় আমরা কিভাবে করব। তাহলে আমরা প্রথমেই জানি যে আসলে জিটা কি। তাহলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণে ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকলে তার উপরে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলবো, একে ছোট হাতে জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা অন্যভাবে বলতে পারি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে বেগ বৃদ্ধি পায়, এই যে বেগ বৃদ্ধি প্রতি সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পায়, অথবা প্রতি সেকেন্ডে না বলে আমরা যদি বলি যে বেগ বৃদ্ধির হারকেই আমরা কি বলবো অভিকর্ষ ত্বরণ। কারণ উপর থেকে আমি একটা জিনিস যদি আমরা ছেড়ে দিই বা পড়তে থাকে মুক্তভাবে, তাহলে কি হবে বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে বাড়তে থাকে, এই বাড়ার যে পরিমাণটা সেটাকে আমরা কি বলবো অভিকর্ষ ত্বরণ। এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসাবে একটা ধরে নিয়েছি যে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে জি এর মানটা আমরা কোনো জায়গায় যে কোনো একটা জায়গায় বা নির্দিষ্ট একটা জায়গায় আমরা এবার কি করব জি এর মান নির্ণয় করব। তাহলে জি এর মান নির্ণয় করার সমীকরণটা হলো কি, আমরা জানি টি ইকুয়াল টু টুয়াইস পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। তাহলে এখানে টি ইকুয়াল টু দোলকাল বা পর্যায়কাল, এল ইকুয়াল টু কার্যকারী দৈর্ঘ্য, জি হলো অভিকর্ষ ত্বরণ, পাই হলো 3.14, পায়ের মান কত 3.14। তাহলে টি ইকুয়াল টু আমরা কি পেলাম টুয়াইস পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। এটা আমরা সরল দোলকের সূত্রাবলী হইতে জানি। তাহলে উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি।
তাহলে জি ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার। সমীকরণ নম্বর হলো 2। তাহলে কোন নির্দিষ্ট স্থানে জি এর মান কি? ধ্রুবক। তাহলে কার্যকারী দৈর্ঘ্য এল এবং দোলকাল বা পর্যায়কাল টি নির্ণয় করে জি এর মান নির্ণয় করা যাবে। তাহলে এখানে আমরা বিভিন্ন যে এল নিব, এই কার্যকারী দৈর্ঘ্য এল এবং পর্যায়কাল, এই এল এর জন্য কার্যকারী দৈর্ঘ্যের জন্য আমরা কি পাবো? দোলকাল টি পাবো। এই যদি টি পাই, এইভাবে আমরা কি করব? জি এর মান নির্ণয় করতে পারবো। তাহলে কোনো নির্দিষ্ট স্থানে এল বাই টি স্কয়ার, যে একটা নির্দিষ্ট স্থান কিন্তু ধ্রুবক, তাহলে এল বনাম টি স্কয়ার একটা লেখচিত্র নির্ণয় করলে এটা কি হবে? একটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। তাহলে আমাদের কার্যপদ্ধতি আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে স্লাইড ক্যালিপাসের সাহায্যে ববে আমরা কি করব? ব্যাসার্ধ নির্ণয় করব। তো ব্যাসার্ধ তো ডাইরেক্ট নির্ণয় করা যাবে না। প্রথমে আমরা কি করব? ব্যাস মেপে নিয়ে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ব্যাসার্ধ পাবো। স্লাইড ক্যালিপাসের সাহায্যে অন্তত 3 বার গোলকপিণ্ডের ব্যাস মেপে তা থেকে ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে ব্যাসটা মেপে নিয়ে 2 দিয়ে ভাগ করলে, কারণ আমরা জানি কি ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাস আর্ধ মানে ব্যাসের অর্ধেক মেপে কি করলাম? আমরা ব্যাসার্ধ বের করলাম। এবার ঝুলন্ত বিন্দু হতে আংটা সহ দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করে তার সাথে প্রাপ্ত পিণ্ডের ব্যাসার্ধ যোগ করে কার্যকরী দৈর্ঘ্য বের করব আমরা। তাহলে এবার এই যে আমরা একটা এইভাবে নিব, আমাদের পরীক্ষাগারে আছে, আমরা এভাবে স্ট্যান্ড নিব, স্ট্যান্ডের সাহায্যে এখান থেকে আমরা দুলিয়ে দিব, এটা ঝুলিয়ে দিয়ে যদি আমরা এখান থেকে সুতার দৈর্ঘ্যটা মেপে নিব, তাহলে সুতার দৈর্ঘ্য যদি সাপোজ আমরা ধরি যে 80 সেন্টিমিটার যদি হয় বা 70 সেন্টিমিটার হয়, আর ব্যাসার্ধ যদি হয় 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, তাহলে এই 70 সাথে 2 আমরা সাপোজ 70 ধরুন, 70 সাথে 2 যোগ করে তাহলে কি হবে? আমরা কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারবো। পিণ্ডকে সরু সুতার সাহায্যে একটি দৃঢ় বলয়ের মধ্যে ঝুলি, এটা আমরা বললাম। এরপর সাম্যাবস্থা থেকে পিণ্ডটিকে 4 ডিগ্রি ডানে এবং বামে সরিয়ে দুলতে দেওয়া হবে। তারপরে আমরা এটাকে দুলতে দিই। স্টপওয়াচের সাহায্যে 20টি পূর্ণ দোলনের মোট সময় কমপক্ষে 3 বার বের করা হবে। আমরা 20টি দোলনের কি করব? আমরা মোট সময়কে কমপক্ষে 3 বার বের করে, এবার মোট সময়কে 20 দিয়ে ভাগ করলে দোলকাল পাওয়া যাবে। তাহলে আমরা মোট সময়কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? দোলকাল পাবো। দোলকালকে বর্গ করে কার্যকরী দৈর্ঘ্য দ্বারা ভাগ করব। তাহলে দোলকালকে আমরা বর্গ করে কার্যকরী দৈর্ঘ্য দ্বারা ভাগ করে নেব। বিভিন্ন কার্যকরী দৈর্ঘ্যের জন্য ধরি 80 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার ইত্যাদি। এ প্রক্রিয়া পুনরাবৃত্তি করে উপাত্ত বিষয় সমূহ সারণীভুক্ত করা হয় এবং জি এর মান নির্ণয় করা হয়। তাহলে আমরা কি করব? 80 মিটার, 70 মিটার এবং 60 সেন্টিমিটারের জন্য পুনরাবৃত্তি করব। এবং আমরা যদি এদিকে দেখা একটু, যদি আমরা দোলকালটাকে আমরা কি করি? এক্স বরাবর নিই, এটাকে বর্গ করব। দোলকালটাকে আমরা বর্গ করে এক্স বরাবর যদি আমরা নিই, আর যদি কার্যকরী দৈর্ঘ্য এল কে ওয়াই বরাবর নিই, ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হবে? এটা মূলবিন্দুগামী একটি সরল রেখা হবে। এবার সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তো সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য হতে আমরা জানি এফ সমানুপাতিক -x, অর্থাৎ বল গণিত সরণ, এবং এটা কি হবে? একটা যেহেতু বিপরীতমুখী, তাহলে কি হবে? মাইনাস। তাহলে এফ যদি সমানুপাতিক উঠিয়ে দিই, তাহলে এফ ইকুয়াল টু -kx, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এবার এটা আমরা রেখে দিলাম, দিয়ে আমরা বেগ সমান আমরা কি জানি? v ইকুয়াল টু dx ডিভাইডেড বাই dt, অর্থাৎ সরণ হলো x, এই সরণকে যদি আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাই? বেগ পাই। আবার ত্বরণ a সমান আমরা এই বেগকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো? ত্বরণ, অর্থাৎ dv ডিভাইডেড বাই dt। তাহলে d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার, তাহলে অতএব x a ইকুয়াল টু d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার। তাহলে a সমান আমরা কি পেলাম? d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার। কিভাবে?
যে ডি ডিভাইডেড বাই ডিটি আর ভি সমান আমরা জানি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তাহলে এটা সমান আমরা পাই ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। এবার 1 নম্বর সমীকরণ হতে আমরা কি জানি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে এফ ইকুয়াল টু এম এ এটা আমরা জানি মাইনাস কে এক্স, তাহলে এম এ সমান আমরা কি জানি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এটা পূর্বে আমরা বের করলাম, ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এই এমটা নিচে চলে গেল, তাহলে মাইনাস কে ডিভাইডেড বাই এম এক্স। তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে বাই এম কে আমরা ওমেগা স্কোয়ার ধরলাম, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি, তাহলে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান হলো 0। তাহলে কি হয় সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তাহলে সরল সন্ধিত ব্যবকলনীয় আমরা সরল দোলকের সরল সন্ধিত ব্যবকলনীয় সমীকরণটা কি পেলাম, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এবার আমরা গাণিতিক সমস্যা দেখি। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার যদি দোলকটির দোলকাল 2 সেন্টিমিটার হয় এবং জি ইকুয়াল টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ববের ব্যাসার্ধ কত? আমরা ববের ব্যাসার্ধ বের করব। তাহলে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার যদি সরল দোলকটির দোলকাল 2 সেন্টিমিটার, সরল দোলকের দোলকাল এখানে হলো 2 সেকেন্ড হবে, এটা মিস হয়েছে, 2 সেকেন্ড হবে। আর জি ইকুয়াল টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ববের ব্যাসার্ধ কত? এখানে দোলকাল 2 সেকেন্ড, দোলকাল 2 সেকেন্ড এটা হবে, এটা মিসিং হয়েছে একটু। তাহলে এখানে আবার ঠিক হয়েছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে এল অর্থাৎ সুতাদের দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, টি ইকুয়াল টু হলো 2 সেকেন্ড, আর জি ইকুয়াল টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ আর সমান কত? তাহলে আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। তাহলে উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এখান থেকে এল আমরা কি পেলাম, জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তাহলে এল ইকুয়াল টু জি এর মান কত? 980 বসিয়ে দিলাম। টি সমান কত? টি এর উপর স্কোয়ার 4 আর পাই স্কোয়ার অর্থাৎ 3.14 কে আমরা স্কোয়ার করলে 9.87 পাই। তাহলে এখান থেকে কার্যকরী দৈর্ঘ্য এল সমান কত পেলাম? 99.29 সেন্টিমিটার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই। তাহলে আমরা জানি এল অর্থাৎ বড় হাতের এল সমান ছোট হাতের এল প্লাস হলো আর। তাহলে বড় হাতের এল সমান আমরা কি জানি 99.29 ইকুয়াল টু এল এর মান কত পেলাম? 99 প্লাস হলো আর। তাহলে আর ইকুয়াল টু এটা থেকে আমরা এটা যদি আমরা বাম পক্ষে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়, আর সমান হলো 0.29 সেন্টিমিটার। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি? যেখানে জি এর মান দেওয়া আছে হলো জি ইকুয়াল টু হলো 98 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি যে সেকেন্ড দোলকের দোলকাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড আর জি ইকুয়াল টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এল এর মান কত আমরা বের করবো, অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যটা আমরা বের করব। আমরা জানি সরল দোলকের যে সূত্র বলি 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এল ইকুয়াল টু টি স্কোয়ার আর জি হলো, আমরা এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, এটাকে এইদিকে নিয়ে গেলাম। তাহলে টি স্কোয়ার জি হলো ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, আর যেহেতু এল সমান বাম পক্ষে সেটাকে আমরা এল সমান তাহলে ভাগ আকারে চলে আসলো 4 পাই স্কোয়ার। এখানে যদি আমরা মান বসাই যে এল ইকুয়াল টু টি এর মান কত ছিল? 2 এর উপর স্কোয়ার, জি এর মান হলো 980, 4 পাই স্কোয়ার হলো 9.87, তাহলে ইকুয়াল টু 99.2 সেন্টিমিটার। তাহলে
আমরা আবার জিনিসটা একটু দেখি যে আমরা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাহির করবো, যেখানে জি এর মান কত হবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড পেলাম, জি ইকুয়াল টু পেলাম, এল বাইর করতে হবে, টি ইকুয়াল টু 2 পাই স্কোয়ার করতে হবে এল বাই জি, উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এল এর মান টি স্কোয়ার, জি ক্রস মাল্টিপ্লিকেশন 4 পাই স্কোয়ার, এল ইকুয়াল টু 2 এর উপর স্কোয়ার, টি ইকুয়াল টু তাহলে কি হবে 2 এর উপর স্কোয়ার গুণিত 980 4 পাই স্কোয়ার মানে হলো 9.87 99.29 সেন্টিমিটার। থ্যাংক ইউ, তোমাদেরকে আমারও ধন্যবাদ। আজকে আমরা 6 অধ্যায় শেষ করলাম, পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের আবার ক্লাস নেওয়া হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।